শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সরাসরি নিয়মিত আয়োজন গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনে। প্রিয় দর্শক, করোনা, লকডাউন এবং ডেঙ্গু এই নিয়ে আমাদের বসবাস। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না করোনা সংক্রমণের হার, বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। কেন? আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে। করোনা নির্মূলের যে উপায়গুলো পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে যে সফলতা এসেছে দুটি কারণে। একটি হলো ভ্যাকসিনেশন, দ্বিতীয় হলো স্বাস্থ্যবিধি মানা। আমরা সবাই ভ্যাকসিনেটেড হব, সবাই স্বাস্থ্যবিধি মানব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শুরু করছি আমাদের আয়োজন। আমরা আজকে কথা বলবো ইরিটেবল বাওয়েল সিনড্রোম IBS নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডক্টর খালেদা এদিব বিনতে আবদুল্লাহ, তিনি কনসালটেন্ট এবং মেডিকেল ডাইরেক্টর, ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা। ডক্টর খালেদা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ ডক্টর জিয়া। আমরা প্রথমে যে বিষয়টি বলছিলাম যে আসলে বিশ্বব্যাপী কিন্তু করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে নজর দিই তাহলে দেখা যাচ্ছে যে পুরো বিশ্বব্যাপী এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন শুধু করোনাতে 42,44,000 এবং আক্রান্তের হার কিন্তু সারা বিশ্বব্যাপী 19,22,00,000, অনেক বেশি একটি রোগ নিয়ে, যেটা আমাদের পৃথিবীব্যাপী প্যান্ডেমিক দীর্ঘ সময় ধরে চলে আসছে। আর আমাদের দেশের পরিসংখ্যান যদি আমরা তাকাই, আমাদের দেশে কিন্তু গতকাল সর্বোচ্চ দ্বিতীয় রেকর্ড এ পর্যন্ত আক্রান্তের দিক দিয়ে 15,989 রোগী আমরা গতকালকে পেয়েছি, যেটা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। এবং মৃত্যুবরণ করেছেন এই রোগের কারণে 246 জন, এবং টোটাল আমাদের বাংলাদেশে 21,162 জন মারা গেছেন এই করোনাতে। তো এই করোনা কি করে আমরা মোকাবেলা করব, আপনার ভাবনা কি? অনেক ধন্যবাদ। আসলে ডক্টর জিয়া, আমরা সবাই জানি, আমরা যদি একটু ব্যাকে দেখি বা একটু আদার কান্ট্রিজগুলোতে দেখি যে কোভিড-19 কিন্তু অনেকটা লম্বা সময় ধরে চলে আসছে, কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছিল না। কিন্তু একটা সময় ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পর যত বেশি জোরদার দেওয়া হয়েছে, বিশেষ করে যেখানে প্রথমে প্রকোপটা অনেক বেশি ছিল, ইউরোপিয়ান কান্ট্রি, USA, এই সব এরিয়াগুলোতে কিন্তু তখন প্রকোপ বেশি ছিল, এশিয়ার দিকে কম ছিল। অথচ তারা কিন্তু খুব তাড়াতাড়ি যখন স্বাস্থ্যবিধি এবং ভ্যাকসিনেশনের আওতায় চলে এসছে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটাকে কন্ট্রোল করে ফেলেছে। সো আমরা বাংলাদেশেও আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করছেন লকডাউনের মাধ্যমে, কিন্তু আমাদের যে ইকোনমিক্যাল কন্ডিশন, তাতে তো সারা জীবন লকডাউন দিয়ে আসলে আমাদের পক্ষে সারভাইভ করাটাই ডিফিকাল্ট। আমাদের কি করতে হবে? নাম্বার 1 ইজ স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা আর কোনো বিকল্প নেই। তার মধ্যে 3টাই পয়েন্ট, যে স্যানিটাইজেশন, হাত ভালো বারবার করে স্যানিটাইজ করা, মাস্ক পরা, এবং যেটা সোশ্যাল ডিস্টেন্স, দূরত্বটা মেনে চলা। এরপরে যেটা চলে আসে ভ্যাকসিনেশন। অ্যাভেলেবল এখন বাংলাদেশে সরকার করে দিয়েছেন, এবং 25 বছর থেকেই এখন অ্যাভেলেবল করে দিয়েছেন। শুধু আপনি NIT নিয়ে রেজিস্ট্রেশন করে চলে গেলেই আপনি ভ্যাকসিনেটেড হতে পারছেন। সো এই জিনিসটা যখন আমাদের এখানে অ্যাভেলেবল, তখন অবশ্যই আমার মনে হয় সবাইকে নেওয়া উচিত একদম এটার আওতায় চলে আসা। আপনি ঠিকই বলেছেন। আমরা যদি আমেরিকার দিকে তাকাই, সেখানে কিন্তু সংক্রমণের হার অনেক বেশি ছিল, মৃত্যুর হার অনেক বেশি ছিল, কিন্তু ইদানিং কিন্তু এখন কিন্তু কমে আসছে। হ্যাঁ, কারণ তারা 80% ভ্যাকসিনেশন, মানে তাদের ভ্যাকসিনেশনটা অলমোস্ট মানে 100% এর কাছে চলে যাচ্ছে, 80% হয়ে গেছে তাদের, এবং তাদের স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও কিন্তু অনেক বেশি, সেই কারণে কিন্তু সেখানে কমে আসছে। এবং সেই দৃষ্টান্ত রেখে আমরাও কিন্তু যদি সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারি, যেটা বলা হয় যে করোনার ক্ষেত্রে যে হার্ড ইমিউনিটি, মানে আপনি যদি ভ্যাকসিনেশন সবাইকে করতে পারেন, অলমোস্ট সবাই করতে পারেন, তাহলে কিন্তু একটা ইমিউনিটি তৈরি হয়। যেটা আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে BSMO থেকে ডাটা দেওয়া হয়েছে, যে একটা সার্ভে হয়েছে, তাদের একটা মানে বৈজ্ঞানিক প্রবন্ধ একটা পেশ করেছেন, যে আমাদের দেশে যারা ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে 98% অ্যান্টিবডি তৈরি হয়েছে, এবং অ্যান্টিবডি তৈরি হলে করোনা সংক্রমণ হারটা অনেক কমে যাবে। এবং আপনি এটাও জানেন যে এই করোনা ভ্যাকসিন যাদের নেওয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে করোনার যে সিভিয়ারিটি, মানে এটা কিন্তু হয় না। অনেকের হসপিটাল ভর্তি হওয়ার প্রয়োজন নেই যাদের ভ্যাকসিন নেওয়া আছে, অক্সিজেনের প্রয়োজন নাই। কিন্তু যারা ভ্যাকসিনেটেড না, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ICU পর্যন্ত যেতে হচ্ছে, এবং মর্টালিটি রেট, মৃত্যুর হারও অনেক বেড়ে যাচ্ছে, 10 ভাগ বেশি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটার কোনো বিকল্প নেই আসলে ভ্যাকসিনেশন এবং স্বাস্থ্যবিধি। ডক্টর খালেদা, এর পাশাপাশি কিন্তু আমাদের দেশে কিন্তু নক করছে ডেঙ্গু। মানে আপনি কিন্তু এটাও জানবেন যে কালকে কিন্তু আমাদের ডেঙ্গুতে আমাদের দেশে রেকর্ড সংখ্যক রোগী পাওয়া গেছে। কাল কিন্তু 287 জন রোগী ছিল, আর যেখানে শুধুমাত্র ঢাকাতেই
আপনার 200-200-র উপরে রোগী শুধু ঢাকাতেই পাওয়া গেছে। এবং এটা আমাদের সচেতনতার প্রয়োজন যে একদম। মশার যে যে স্থানগুলোতে মশা আসলে এডিস এডিস মশাটা যে জেনারেট করে, যে আমরা টব, ফুল অথবা বলা হয় যে এগুলোতে ফ্রেশ পানি 2-3 ফ্রেশ দিনের পানি, জমানো পানিতে জমানো এটা পানি। জমে। আসলে কোভিড-19 এর আতঙ্কে সবাই এতটা আতঙ্কিত, আমরা কিন্তু ডেঙ্গু ভুলে গিয়েছি। কিন্তু এটাও কিন্তু একটা খুব মানে সিভিয়ার একটা ডিজিজ, এবং ডেঙ্গু থেকে মৃত্যুর সংখ্যাও কিন্তু একসময় আমাদের দেশে অনেক ছিল, হিমোরেজিক ডেঙ্গু পর্যন্ত সেক্ষেত্রে আমাদের কি হতো। করণীয় আছে ডেঙ্গু সেই মোকাবেলার ক্ষেত্রে জন্য? ডেঙ্গু মোকাবেলার জন্য তো অবশ্যই আমরা যদি কোভিড-19 এর যে স্বাস্থ্যবিধি এবং ভ্যাকসিনেশন মেনে চলছি, সো ডেঙ্গু মোকাবেলা মেনে চলা এটা আরো বেশি ইজি। যে আমাদের বাসায় আমরা আমাদের মশারি বারান্দায় টানায় অনেকে যদি আমরা ঘুমাই, মশারি টানালাম, আমাদের টব বা ফুল যেটা ফুল লাগাচ্ছি ওই পানিটা 2-3 দিন পর ক্লিন করলাম, ওয়াশরুমটা ক্লিন করলাম, দিনের বেলা আমরা অনেক আজকাল যাতে পানি না জমে থাকে সেই জিনিসটা আমরা খেয়াল করব, সবাই আমরা যেন এবং মানে সেটা শুধু বাড়িতে না, বাড়ির চারপাশে বা চারপাশে। ছাদে, অনেকের সাইড ছাদ থাকে সেখানে, শুধু বাড়ির ভেতরেই সাবধান থাকতো ছাদ থেকে একটি মশা এসে যে নিশ্চয়ই আমরা এটা করব। আসলে। ডক্টর খালেদা, আমরা আজকে আমাদের আলোচনার যে মূল বিষয় ছিল যে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, যে রোগটা কিনা আমরা এই পর্যন্ত জানি যে ভালো হয় না এবং অনেক কষ্ট করতে হয়, সাফারিংস বেশি হয়। এই আইবিএসটা আসলে কি ধরনের রোগ? আইবিএস তো আমরা ইরিটেবল বাউল সিনড্রোমকে অটোইমিউন ডিজিজ বলি সাধারণত, এবং এটা আসলে একটি পেটের অসুখ। হ্যাঁ, এবং আপনি আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের যত ডিজিজ কন্ডিশন আছে তার 70% কিন্তু আমাদের কোলন থেকে আসে বা পেট থেকে আসে। সো এই পেট ভালো রাখাটা খুব ইম্পর্টেন্ট। বদহজম, অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, আইবিএস, এই ধরনের সমস্যা নিয়ে অ্যাজ এ ডক্টর আমি প্রতিনিয়ত প্রচুর রোগী পাচ্ছি। এবং খুব আশ্চর্য, আগে যেটা দেখা যেত যে বয়সের একটা ব্যাপার ছিল, যে সাধারণত 30-35-এর পর থেকে এই প্রবলেমগুলো শুরু হয়, এখন কিন্তু অনেক আর্লি এজে শুরু হয়ে যাচ্ছে। সো এই কোলনের যখন দেখা যায় যে কোলনের যে মাসলগুলো আছে এগুলো কিন্তু কন্টিনিউয়াস কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স হয়, এভাবে আমাদের স্টুলটা পাস হয়। সো আইবিএস এর ক্ষেত্রে এই কন্ট্রোলটা, কোলনের মাসলের এই কন্ট্রোলটা থাকে না। আচ্ছা, এই আইবিএসটা আসলে কেন হয়? মানে এই আইবিএসটা আসলে এক নাম্বার লাইফস্টাইল মডিফিকেশন না থাকার জন্য, আমাদের ফুড হ্যাবিট ভালো না থাকার জন্য, এবং এই রিজিয়নে, আমাদের রিজিয়নে বেশি হচ্ছে এনভায়রনমেন্টাল টক্সিন আমরা প্রতিনিয়ত নিচ্ছি আসলে। হ্যাঁ, টক্সিনগুলো যখন কোলনে জমে যায়, কোলন তো খুব ফ্রিজি ডক্টর থাকে। খালেদা, একজন দর্শক আমাদের সাথে Sure. আছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার আমরা মনে হয় লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার সংযুক্ত হলে আমরা আবার কথা বলবো। আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আপনি বলছিলেন যে আইবিএস আসলে কেন হয়? সো এই টক্সিনগুলো আসলে যখন আমাদের কোলনের মধ্যে জমে যায়, তখন কোলনের যে ওই যে বললাম মাসেলের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন যে পাওয়ারটা, এটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে যেটা হয়, আমাদের কোলনের মধ্যে কিছু নর্মাল ব্যাকটেরিয়া অথবা ফ্লোরা থাকে যেগুলো আমাদের হজমে অনেক হেল্প করে, স্টুল ফর্মেশনে হেল্প করে, ওগুলো কিন্তু এই টক্সিনগুলো ওগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেয়। হ্যাঁ, তারপরে যদি চিন্তা করি আমাদের গ্যাস্ট্রিক জুস যেটা আছে ওটাও আমাদের কিন্তু আমরা। একজন দর্শক আছে, আরেকটি ফোন আছে, আমরা ফোন কলটি নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। জি, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। জি বলুন। আমার সমস্যা হচ্ছে যে আইবিএস এর কারণে আমি ঢাকাতে ট্রিটমেন্ট নিয়ে থাকি। টিনোটোর, অ্যালভি এবং ইমোটিল, এই 3টে ওষুধ সেই চলছে। এখন আর ওষুধগুলো ঠিক মতো কাজ করছে না। এর বাইরে নতুন কিছু ট্রিটমেন্ট বা নতুন কিছু আছে নাকি? আপনার বয়সটি বলতে হবে, আপনার বয়স কত? আমার বয়স 36। আচ্ছা, আপনার কোনো কোমরবিড কন্ডিশন আছে কিনা, ডায়াবেটিস, প্রেসার বা আদার কোনো ডিজিজ আছে কিনা? আইবিএস ব্যতীত আমার কোনো প্রবলেম আর নেই, শুধু একটাই প্রবলেম। আচ্ছা, আর আপনি যে 3টি ওষুধের কথা বলেছেন এটা কতদিন থেকে খাচ্ছেন? এইটা আমি টিমোটোর অ্যালভি খাই 2015 সাল থেকে, আর ইমোটিল যোগ হয়েছে আরো 1-1.5 বছর থেকে তার সাথে। জি জি, আমরা জানছি আমাদের কনসালটেন্টের কাছে। ডক্টর খালেদা, উনি কিন্তু যে সমস্যার কথা বলেছেন, উনি আইবিএস রোগে ভুগছেন এবং একদম। ওষুধ খাচ্ছেন, কিন্তু উনি আরাম পাচ্ছেন না। এখন উনি যেটা জানতে চেয়েছেন যে কোনো নতুন অত্যাধুনিক চিকিৎসা আছে কিনা। অবশ্যই আছে। আসলে মেডিকেল সায়েন্স প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আমরা সবাই আপডেটেড আছি ডক্টররা এই বিষয়ে। সো বিশেষ করে আমি যেটা প্র্যাকটিস করি, রিজেনারেটিভ মেডিসিন, কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি যদি আমরা রিজেনারেটিভ মেডিসিন ইউজ করি, যেরকম ওনার আইবিএস আছে, দীর্ঘদিন ধরে মেডিসিন নিচ্ছেন, তারপর আরাম পাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা কিভাবে ওনাকে বেটার একটা ট্রিটমেন্ট দিতে পারি, তখন এটাকে বলি আমরা ইন্টিগ্রেটিভ ওয়ে। হ্যাঁ, আমরা যেটা করি কোলনটাকে ক্লিন করে দেই, যেটা একটু আগে বলছিলাম যে কারণ হচ্ছে টক্সিন জমে যাওয়া। সো মাসলগুলো ঠিকমতো কন্ট্রাকশন, রিল্যাক্সেশন না হওয়া, সো ওই জিনিসটাকে স্টিমুলেট করে কোলন হাইড্রোথেরাপি।
কোলনটা ক্লিন করে দেয়। সো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে ওজোন ট্রিটমেন্ট, যেহেতু আমি এটা বলছি যে এটা কাইন্ড অফ অটোইমিউন ডিজিজ। সো ওজোন ট্রিটমেন্ট ইটস আ ভেরি অ্যাডভান্স নিউ টেকনোলজি, বাট ইউরোপ এবং আমেরিকাতে খুবই প্রচলিত। বাংলাদেশে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে এসেছে। তার মধ্যে আমি যেখানে কাজ করছি আমি মনে করি যে এখানকার মেশিন এবং ডিভাইস ইজ ডিরেক্টলি ফ্রম জার্মানি, সো দ্যাটস ওয়াই এটা কাজটা অনেক ভালো হয়। ওজোন ট্রিটমেন্টের ওজোন কথা আপনাদের এখানে হচ্ছে, হ্যাঁ জি। হচ্ছে। সো কোলন হাইড্রোথেরাপি হচ্ছে, ওজোন ট্রিটমেন্ট হচ্ছে। এর সাথে আমি অবশ্যই পেশেন্টকে সাজেস্ট করব ফুড অ্যালার্জি টেস্টটা করে নেওয়ার জন্য। এটা একটা অনেক বড় ব্যাপার। কিছু কিছু ফুড হিডেন অবস্থায় কোলনকে ইরিটেট করে কন্টিনিউয়াস। জি, আমরা আসছি, আমাদের আরেকজন দর্শক আছে। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছি। আপনার নাম এবং বয়সটি বলে তারপর প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম হচ্ছে নিপা। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার এজ হচ্ছে 35। 35, জি বলুন। হ্যাঁ, আমি আসলে জানতে চাচ্ছি এখন তো আসলে টিকা নেওয়াটা খুব জরুরি মনে করছি, যেহেতু টিকা সবারই নেওয়া উচিত। বাট আমার হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ, ওই জন্য আর কি আমি এখন একটু রিস্ক মানে মনে করছি আর কি। ব্যাপারটা যদি আমাকে একটু ক্লিয়ার করে দিতেন যে আমি নিতে পারবো কিনা। জি ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। একদম। যেটা বলতে চাই যে আপনার হ্যাপাটাইটিস বি ভাইরাস পজিটিভ আছে, তো এটা হলো একটা ভিন্ন আইডেন্টিটি, একটা রোগ। এটার চিকিৎসা আপনি নিচ্ছেন, এটা চলবে, কিন্তু ভ্যাকসিনের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি ভ্যাকসিন নিতে পারবেন এবং আমার মনে হয় আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ সেন্টারে গিয়ে আপনি ভ্যাকসিনটা নিয়ে নিন। এতে করে আপনার বি ভাইরাসের কোনো সমস্যা হবে না। আমরা যে প্রসঙ্গে ছিলাম ডক্টর খালেদা, আপনি বলছিলেন এক দর্শকের প্রশ্ন উত্তর যে নতুন ট্রিটমেন্ট, তো এই ট্রিটমেন্ট আমরা আসবো আবার। এর আগে আমি যদি আইবিএসটা জানতে চাই যে আপনার আইবিএস রোগটা আপনার ডায়াগনোসিস করেন কি করে, বা এটা সিম্পটমগুলো কি থাকে? ওকে, আইবিএস বেসিক্যালি ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয় প্রথম অবস্থায়। সো পেশেন্ট সাধারণত যে সিমটম নিয়ে আমাদের কাছে আসেন, যে অনেক সময় বলেন যে হঠাৎ করে তাদের স্টুল ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, বারবার টয়লেটে যেতে হচ্ছে, অথবা খাবার পরে পেটের মধ্যে একটা মোচড় দিয়ে টয়লেট হচ্ছে, হ্যাঁ, এবং সেই টয়লেটটা কখনো খুব কনস্টিপেটেড হতে পারে, খুব শক্ত কঠিন, আবার কখনো কিন্তু ডায়রিয়ার মতো হতে পারে, আবার কখনো মিক্সড হয়। এই জন্য আইবিএসকে আমরা তিনটা টাইপস বলি, যে IBS constipation dominant predominant, IBS diarrhea predominant and IBS mixed predominant. সো এই বিভিন্ন টাইপের কমপ্লেইন। তারপরে একটা কমপ্লেইন থাকে খুব কমন, সেটা হচ্ছে ওয়েট লস, ম্যাসিভ ওয়েট লস হয় এবং মাসেল ওয়েস্টিং হয়। হ্যাঁ, সো এটা কিন্তু একটা খুব কমন প্রেজেন্টেশন পেশেন্টরা নিয়ে আসেন। তার সাথে কিন্তু যুক্ত হয়ে যায় নিউরোলজিক্যাল কিছু ইস্যুস অথবা সাইকোলজিক্যাল কিছু ইস্যুস, যেরকম ডিপ্রেশন, হ্যাঁ, অ্যাংজাইটি, মুড সুইং। এই জিনিসগুলো খুবই কমন। পেশেন্ট কিন্তু ডিপ্রেশন নিয়ে আমাদের কাছে এসেছেন, রুট কজ বের করতে গেলে আমরা দেখি যে পেশেন্ট আইবিএস এ সাফার করছে। আপনি বলছিলেন যে এই আইবিএস এর লক্ষণগুলোর কথা, কিন্তু আমরা যেটা দেখি যে অনেকেই বলে দুধ খাওয়ার পরে তার এই সমস্যাটা তৈরি হয়, আবার অনেকে দেখেছি যে অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছেন কিন্তু তাকে আবার বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে। এটা একটা বিব্রতকর সিচুয়েশন। তো সেক্ষেত্রে এই যে আপনি দুধ খাওয়ার পর যে সমস্যাটা হয়, এটা তো দুধের খাবারের মধ্যে পড়ে, তো এই দুধ ছাড়া অন্য কোনো খাবারও কি এটা হয়? অবশ্যই। এই জন্য আমি একটু আগে আসলে ডায়াগনোসিসের কথা যখন বলছিলাম যে ফুড অ্যালার্জি টেস্টটা আইবিএস এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক ধরনের ফুড প্যানেল চলে আসে। শুধু ক্যাসেইন বা দুধেই কিন্তু অ্যালার্জি অনেকের থাকে না। ইভেন আমরা দেখি সকালবেলা নাস্তা সাধারণত বাংলাদেশে যেটা অভ্যাস, যে রুটি খাচ্ছে সবাই, গ্রেইনেও কিন্তু অনেকের দেখা যাচ্ছে অ্যালার্জি আছে। সো দেখা যাচ্ছে যে দুধও খেলো, দুধ দিয়ে চাও খেলো, আবার গ্রেন রুটিটাও খেলো। এখন আসলে কোনটাতে অ্যালার্জি আমাকে স্পেসিফিকভাবে জানতে হবে, জেনে ওই খাবারটাকে আমাকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। তারপরে আমি যখন আমার বডিটাকে আবার হিল করে ফেলবো, তখন আবার ওই খাবারগুলো কিন্তু আস্তে আস্তে ইন্ট্রোডাকশন করানো যায়, সম্ভব। সো এই হিলিংটা আসলে অ্যাডভান্স ট্রিটমেন্ট। তারপরে আপনি বলছেন যে অ্যাকচুয়ালি ফুড অ্যালার্জি নির্ণয় করার পর তার যেসব খাবারে অ্যালার্জি আছে সেই খাবারগুলো কিছুদিনের জন্য তাকে পরিহার করতে হবে। আর আপনি যে কথা বলছিলেন যে আসলে এটা ট্রিটমেন্ট আছে, অত্যাধুনিক চিকিৎসা আছে। আমরা কিন্তু যেমনটি জানি যে আইবিএস ভালো হয় না, সারা জীবনের রোগ। তো এখন চিকিৎসা আসলে কি চেঞ্জ আছে, আসলে কি চিকিৎসা অনেক চেঞ্জ, যে বললাম যে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। আমরা জানি অনেকেই যে আমরা যেটা আপনাকে জানতে চাইবো যে চিকিৎসা আমরা প্রথমে আপনারা কি চিকিৎসা করেন? প্রথমে আমরা বেসিক্যালি ডায়াগনোসিসটা কনফার্ম করি। অনেকের কিন্তু গল ব্লাডারে স্টোন থাকলে এই ধরনের প্রবলেম হয়, সো অনেকের ফ্যাটি লিভার থাকলে এই ধরনের প্রবলেম হয়, হজমের সমস্যা, অ্যাসিডিটি। সো ডায়াগনোসিসটা প্রপারলি ল্যাবরেটরি ডায়াগনোসিসটা করে নিয়ে, সো আমাদের ডিএমএফ এর মলিকুলার ল্যাব আছে জাস্ট আমাদের আপস্টেয়ারেই, সো সেটা আমরা করে নেই।
প্রপার ডায়াগনোসিস, ক্লিনিক্যাল সিমটম কি পরীক্ষাটা কোরিলেট আপনারা করে করেন? আমরা আল্ট্রাসাউন্ড করি, আমরা ফ্যাটি লিভার আছে কিনা দেখি, আমরা ফুড অ্যালার্জি টেস্ট করি, আমরা গল স্টোন আছে কিনা এটা দেখে নিচ্ছি। সো আদার কোনো লিপিড প্রোফাইলে কোনো ইস্যুজ আছে কিনা, কোনো হরমোনাল ইস্যুজ আছে কিনা, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমরা সব ইন ডিটেইলস পেশেন্টের দেখে নিই। কারণ অনেক কিছুরই সিমটম কিন্তু পেটের এই বদহজম হতে পারে। প্রয়োজন হলে এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপিতে যাই, প্রয়োজন না হলে আমরা ওই পর্যন্ত যাই না, যদি আমরা বুঝে ফেলি যে এটা আইবিএস। তারপরে আমাদের একটা সেন্টারে যেরকম একটা ডিভাইস আছে যেখানে আমরা টক্সিন ম্যাটেরিয়াল দেখতে পারি ব্লাডে। সো কোলন থেকে অ্যাবজর্পশন হয়েই তো কিছু টক্সিন ব্লাডে আসে। সো ওইটা যখন আমরা ভিজিবলি দেখতে পারি যে ব্লাডে তার এত পরিমাণ টক্সিন আছে, তখন বুঝে নেই তার 3 গুণ কোলনের ভেতরে আছে। সো টক্সিনটাকে ক্লিন করতে হবে। সো এভাবে আমরা ডায়াগনোসিসগুলো করি আসলে। সো অ্যাডভান্সড কিছু ডিভাইস ইউজ করি, আর গতানুগতিক যেগুলো আছে ওগুলো তো আছেই। সো তারপরে ডায়াগনোসিস করার পরে যেটা করি আমরা ট্রিটমেন্টটা শুরু করি, এবং ট্রিটমেন্ট শুরু করি আমরা গতানুগতিক ট্রিটমেন্টটাকে হঠাৎ করে স্টপ করে দেই না, কনভেনশনাল মেডিসিন চলতে থাকে। তার সাথে আমরা কোলন ক্লিনজিংটা আগে করে নিই, কারণ বডি ডিটক্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমরা সবাই জানি যে আসলে এখন আমাদের অনেক কোষ দিয়ে আমাদের বডি গঠিত, তো সেলসগুলো আসলে একটা সময় টায়ার্ড হয়ে যায়, এইজিং হয়ে যায়, তাদের ভিতরেও অনেকটা টক্সিন অ্যাকুমুলেশন হয়। সো ডিটক্স করলে সব অর্গ্যানগুলোই কিন্তু রিলিফ পায়। সো কোলন যদি ডিটক্স করি তাহলে কিন্তু অনেক অর্গ্যান রিলিফ পায়। সো কোলন ক্লিনজিংটা আমরা করি এবং তারপরে আমরা ওজন ট্রিটমেন্টটা শুরু করি। আচ্ছা, আমরা যদি কোলন ক্লিনজিং এ আসি, যে কোলন ক্লিনজিংটা আসলে আপনারা কি করে করেন, কতদিন সময় লাগে, কতদিন পর পর করতে ওকে, হয়? কোলন ক্লিনজিংটা আমরা ওই যে বললাম টক্সিন ম্যাটেরিয়ালটা দেখে আমরা ডোজটা ডিসাইড করি। তারপরে যদি একটা জেনারেল বলতে চাই যে 6টা থেকে 8টা থাকে সেশন আমাদের, সপ্তাহে 2বার করে, এবং আমাদের একটি ডিভাইস আছে, এটি ডিভাইসের মাধ্যমে একটা ছোট্ট টিউব পায়ুপথে দিয়ে ওই একটা ওয়ার্ম ওয়াটার আমরা পুরো কোলনটাতে একদম সিকাম পর্যন্ত নিয়ে যাই, রেকটাম পর্যন্ত। সো একদম পুরাটা আমরা ক্লিন করি। কোলন 7 মিটার কোলন আমরা পুরাটাই ওয়ার্ম ওয়াটার দিয়ে প্রথমে, তারপরে দেন নেগেটিভ প্রেশার দিয়ে আবার ওয়ার্ম ওয়াটারের সাথে টক্সিনগুলো তখন বের হয়ে আসে এবং এটা ভিজিবল দেখা যায় যে বের হচ্ছে। এভাবে কয়েকটা সাইকেল হয়, ঘন্টাখানেক সময় লাগে, এবং সপ্তাহে 2টা করে 6টা থেকে 8টা ইন জেনারেল। আর যদি কারো বেশি থাকে তখন বেশি প্রয়োজন হতে পারে। আর এরপর যে ওজন ট্রিটমেন্টটা করি, এটা হচ্ছে অক্সিজেন থেকে আমাদের একটা মেশিন ডিভাইস আছে জার্মানি থেকে নিয়ে আসা, যেটা ওজন মেশিন। এটা হচ্ছে অক্সিজেন থেকে O3-তে কনভার্ট করে, এবং পেশেন্টের 150 ml ব্লাড নিয়ে আমরা এই O3টা মিক্স করলে আমরা দেখতে পাই যে ব্লাডটা অক্সিজেনেটেড হলো, কালারটা চেঞ্জ হয়ে যায়। সো ওই ব্লাডটা আবার আমি পেশেন্টকে দিই। এটা যেহেতু অটোইমিউন ডিজিজ, সো বডি হিল করার জন্য এটা খুব দরকার। সো আমরা অনেকে মনে করি ওজনে একটু সাইড ইফেক্টস হতে পারে, বাট না, ফ্রি রেডিক্যাল যতটুকু ওজনের জন্য প্রোডাকশন হয় ওটা আবার আমরা একটা নিউট্রালাইজার একটা কেমিক্যাল ইউজ করি, ওইটা ওই বোতলে থাকা অবস্থায় যেন ফ্রি রেডিক্যালগুলো নষ্ট হয়ে যায় সেই কেমিক্যালকে আমরা ইউজ করি। সো ওখানে কোনো ধরনের সাইড ইফেক্টসের কোনো সম্ভাবনা আর থাকে না। ওজন থেরাপি যে কিভাবে করে থাকেন, মানে আসলে কি এটা একটা পদ্ধতিতে? আইভি প্রসেস, আইভি চ্যানেল। আমরা যে 150 ml ব্লাড ড্র করব পেশেন্টের, এবং মেশিন থেকে ওজনটা মিক্স হবে, কালারটা চেঞ্জ হবে ব্লাডের, কোনো টক্সিন ম্যাটেরিয়াল থাকলে ওগুলো দেখা যাবে নিউট্রালাইজ হয়ে গেল, ফ্রি রেডিক্যাল যদি কিছু রিলিজ হয় এটা নিউট্রালাইজ হয়ে গেল, দেন সাথে সাথে আমরা ব্লাডটা আবার পেশেন্টকে রিটার্ন করে দিই। ইট টেকস অনলি 20 মিনিটস। সো আইভি একটা প্রসিডিউর, এটা ইনভাসিভ, হ্যাঁ, জাস্ট একটা মানে ইনজেকশন দেওয়ার মানে মতো একটা আর কিছু ইনজেকশন না। বা একটা স্যালাইন হ্যাঁ, দেওয়ার মতো স্যালাইন যেরকম দেওয়ার হয় মতো, সেরকম। এরকম তো একটা সেক্ষেত্রে কি রোগী এই আইবিএস থেকে মুক্ত থাকতে পারবে? মুক্ত বলতে অবশ্যই এরপরে স্টেপস হচ্ছে সাপ্লিমেন্টস। আমরা কিছু সাপ্লিমেন্টস দিচ্ছি যেগুলো হচ্ছে আমাদের নর্মাল ব্যাকটেরিয়া যেগুলো ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা ইনঅ্যাক্টিভ কাজ করতে পারছে না, ওগুলোকে রিপ্লেস করার জন্য কিছু প্রোবায়োটিক্স আমরা সাপ্লিমেন্টস দিচ্ছি। আমরা কিছু ডাইজেস্টিভ এনজাইম দিচ্ছি যেন হজম স্টমাক থেকে ভালো মতো হয়ে আসে, সেটা এনশিওর করছি। অ্যান্ড তারপর যেটা অফকোর্স আপনি যেটা আমাকে বললেন যে মুক্ত থাকার জন্য কি করতে হবে, সো লাইফস্টাইল মেইনটেনেন্স। এটা তো খুব জরুরি যে লাইফস্টাইল মানে মডিফিকেশন। তো সেই লাইফস্টাইল মডিফিকেশনে আপনারা কি পরামর্শ সেই দেন? ক্ষেত্রে আমাদের আলাদা নিউট্রিশনিস্ট আছে যিনি স্পেশালি রিজেনারেটিভ নিউট্রিশন প্র্যাকটিস করেন। রিজেনারেটিভ নিউট্রিশন বলতে একটু ডিফারেন্ট কেন শোনাচ্ছে, বিকজ এখানে আমরা প্রত্যেকটা খাবারের গুণাগুণ বিচার করে প্রত্যেকটা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস
এইটার পরিমাণ বিচার করে আমরা আসলে ডায়েট চার্টটা দিই পেশেন্টকে, কারণ আমরা জানি আমাদের শরীরে অনেক মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, যে খুব ছোট ছোট জিঙ্ক, মলিবডেনাম, ম্যাগনেসিয়াম, এগুলো আসলে অনেক অংশেই পেশেন্টের অনেক কিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা তো সাপ্লিমেন্ট চিন্তা করি ক্যালসিয়াম আর বি কমপ্লেক্স, ভিটামিন ডি, এতটুকু ন্যাচারালি চলে আসে ন্যাচারালি, কিন্তু আরো অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেগুলো আমাদের বডির মেটাবলিজম মেনটেন করতে খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলোকে বিচার বিবেচনা করে আমাদের যে নিউট্রিশনিস্ট উনি একটা প্রপার ডায়েট চার্ট প্রদান করেন, এবং এরপরে দেখা যায় যে আমাদের কোর্সটা কমপ্লিট হওয়ার পরে ফুল ট্রিটমেন্টটা নেওয়ার পরে তারপর অনেক সময় ওরকম আর প্রবলেম হয় না, যদি হয় 2-1টা কনভেনশনাল মেডিসিন নিতে হয় নিবে, যদি না হয় পেশেন্ট যদি মেনটেন করে চলে। সো এই যে সাপ্লিমেন্ট দিলাম এটা কিন্তু লাইফ লং না, হ্যাঁ কিছু দিনের জন্য ডেফিসিয়েন্সিটা কভার করার জন্য। এরপরে কিন্তু ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট এমন খাবারের তালিকা তাকে দিয়ে দিবে, যেরকম টক দই, প্রতিদিন সে খাবারের তালিকায় টক দই রাখবে। এটা খুব একটা কঠিন কিছু না, যে কোনো একবেলা টক দই খাওয়া মানে আপনি যায়। বলছেন যে এরপরে আপনারা ট্রিটমেন্টের পরে তার লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কিন্তু একটা ডায়েটারি চার্ট যেটা মেইনটেইন করলে সে সারা জীবনের জন্য যে ভালো থাকবে। আচ্ছা, এই তো আমরা জানলাম যে আপনার কোলন ক্লিনজিং এর কথা, আপনার ওজন থেরাপির কথা, কিন্তু আমাদের রোগীরা কোথায় যাবে? এই কোলন ক্লিনজিং বা ওজন থেরাপিটা কোথায় পাওয়া যাবে? আপনি যে সেন্টারে কাজ করছেন এই সেন্টারে কি এই সব ব্যবস্থাগুলো আছে? অবশ্যই বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ইডব্লিউ ভিলা মেডিকালসটা জার্মান একটি ফ্র্যাঞ্চাইজ হেলথ কেয়ার সেন্টার। সো বাংলাদেশে আমাদের ধানমন্ডি সোভানবাগে মসজিদের অপোজিটে অবস্থিত এটি, এবং এখানে আমাদের এই সব অ্যাডভান্স ডিভাইসগুলো আছে। শুধু আসলে আইবিএস না, অনেক ধরনের ডিভাইস আছে এখানে, এবং অনেক ধরনের ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের ইস্যুস, সেক্সুয়াল ডিসফাংশন, হেয়ার, স্কিন, এগুলো সবগুলোর জন্যই আমরা বেসিক্যালি আধুনিক চিকিৎসাগুলো নিয়ে এসেছি এবং ইন্টিগ্রেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করছি উইথ কনভেনশনাল মেডিসিন। সো আমাদের গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার সাথে এগুলো যদি আমরা একসাথে অ্যাপ্রোচ করি, এটা দেখা গেছে, এবং এই ইন্টিগ্রেটিভ বা রিজেনারেটিভ মেডিসিনের প্র্যাকটিস প্রায় 100 বছর ধরে আসছে। বাট আমাদের এই জার্মানির এই সেন্টারটা প্রতিষ্ঠিত হয়েছে বা অ্যাপ্রুভাল নিয়েছে 1963-তে। সো তাও অ্যাবাউট 50 ইয়ার্স, প্রায় 45 ইয়ার্স হয়ে গেল, 50 ইয়ার্স। কিন্তু বাংলাদেশে তো বোধহয় আমরা নতুন পেলাম। বাংলাদেশে আমরা 3 বছর ধরে কাজ করছি, কিন্তু সফলতার হার অনেক বেশি। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ডিজিজ আমরা জানি যে যখন কম্বিনেশন ট্রিটমেন্ট সবসময় ভালো, একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করে দেখি। না, আপনি কিন্তু বলেছেন যে আপনি তো কাজ করেন হলো রিজেনারেটিভ মেডিসিন নিয়ে, মানে যেটা আপনার রিজেনারেটিভ মেডিসিন গতানুগতিক মেডিসিনের বাইরে একটা আপনার ঠিক বাইরে না, একসাথে। সো আমি বাইরে বলবো না, বিকজ আমরা তো এমবিবিএস ডক্টর, সো আমাদের বেসিক নলেজ ইজ সেম, বেসিক কিন্তু সবার জন্যই সেম, হ্যাঁ। কিন্তু এটা হয় কি, কনভেনশনাল মেডিসিনের সাথে এটা করলে কনভেনশনাল মেডিসিন আস্তে আস্তে দেখা যায় যে পেশেন্টকে লং টাইম মেডিসিন ডিপেন্ডেন্সিটা আর থাকে না। এক্সাম্পল, ডায়াবেটিস পেশেন্টরা যারা ইনসুলিন নিচ্ছেন, আমরা যে রিজেনারেটিভ ওয়েতে ট্রিটমেন্ট করি উইথ কনভেনশনাল, প্রথমে কনভেনশনাল থাকবে, সাথে আমরা স্টেম সেল দিব, প্যানক্রিয়াস থেকে নতুন করে ইনসুলিন সিক্রেশন হবে, তখন কেন বাইরে থেকে আর ইনসুলিন নিতে হবে? সো আমরা আসলে একসাথে কাজ করি। সো আপনি যেমনটি বলছিলেন স্টেম সেলের কথা, যেটা আপনি বলছেন ডায়াবেটিস ট্রিটমেন্টের ক্ষেত্রে, তো স্টেম সেল থেরাপি এটা আসলে কিভাবে ডায়াবেটিসের রোগীদেরকে ইনসুলিনের মানে প্রয়োজনীয়তা কমিয়ে দিচ্ছে? আসলে আমরা এখানে স্টেম সেল নিয়ে অনেক কথা, ছোট্ট করে বলি, আমরা এখানে অর্গান স্পেসিফিক স্টেম সেল ইউজ করি। সো প্যানক্রিয়াস স্পেসিফিক স্টেম সেল বা সেল এক্সট্র্যাক্ট ইউজ করি, আমরা মাইটোকন্ড্রিয়াটা নিয়ে আসি। আমি আসলে পার্সোনালি মালয়েশিয়ান যে ল্যাব আছে আমাদের, সেটা ভিজিট করেছি। সো তারা খুবই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একদম এক্সট্র্যাক্টটা নিয়ে এসে নতুন ফ্রেশ প্যানক্রিয়াস সেল পেশেন্টকে দিচ্ছে, এবং পেশেন্টের কিভাবে এটা কাজ করছে যদি জানতে চান যে কিভাবে বুঝবে যে এটাই প্যানক্রিয়াস সেল, সো এটা হোমিং ইফেক্ট করে দেওয়া হয় টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এটাকে আমরা হোমিং ইফেক্টের মাধ্যমে যখন প্যানক্রিয়াস সেল একটা হিউম্যান বডিতে যায়, তখন ওই বডিতে তো অলরেডি প্যানক্রিয়াস সেল আছে, সো তারা ডিটেক্ট করতে পারে যে সামথিং নিউ ইজ কামিং। সো এভাবে তারা আসলে হোমিং ইফেক্টে একটার সাথে অ্যাটাচ হয়ে যায়, এবং তখনই এটা রিপ্লেস হয় নিউ ফ্রেশ সেল দিয়ে। তখন দেখা যায় বিটা সেল আবার নতুন করে ইনসুলিন প্রোডাকশন শুরু করছে। আমি বলছি না 100% আগের মতো, তবে মানে ইনসুলিনের ডোজটা আসলে কমে আসছে, আসলে কমে আসছে। ডক্টর খালেদা এডিব বিনতে আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম আইবিএস রোগ নিয়ে। এই আইবিএস এর ট্রিটমেন্ট দীর্ঘমেয়াদী, এবং আইবিএস ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়, নতুন ট্রিটমেন্ট ব্যবস্থা আছে। যারা আইবিএসে ভুগছেন তারা দেরি না করে এই চিকিৎসাটাকে গ্রহণ করুন। আর হ্যাঁ, আমরা ভুলে গেলে চলবে না, করোনা সংক্রমণ হার বেড়েই চলেছে। আপনারা জানেন, সবাই জানেন যে ভ্যাকসিন আমাদের দেশে চালু হয়েছে। যারা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছিলেন
দ্বিতীয় ডোজটি নিতে পারেননি তাদের জন্য খবর হলো যে ঢাকাতে কিন্তু গতকালকে থেকেই এই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। যারা দ্বিতীয় ডোজ পাননি তারা দেরি না করে যত দ্রুত সম্ভব এই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি নিয়ে নেবেন এবং সারা বাংলাদেশব্যাপী দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আগস্টের 7 তারিখে শুরু হবে। কাজেই যারা আপনারা দ্বিতীয় ডোজ পাননি টিকার, সেই টিকাটি গ্রহণ করতে দেরি করবেন না। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।